যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেসিবল লাইব্রেরি এবং এফএসডির যৌথ উদ্যোগে আপনারা শুনছেন কোয়ারেন্টিন রিডিংস। দ্বাদশ পর্যায়ে পরিবেশিত হচ্ছে প্রমথনাথ বিশির উপন্যাস কেরি সাহেবের মুন্সি। উপন্যাসটি পাঠ করেছেন নন্দিনী সরকার। শ্রুতি গ্রন্থটি নির্মাণ করেছেন শুক্লা রায়। শুরু হচ্ছে কোয়ারেন্টিন রিডিংসের দ্বাদশ পর্যায়ে শ্রী প্রমথনাথ বিশি রচিত ইতিহাস আশ্রয়ী উপন্যাস কেরি সাহেবের মুন্সি। আজ দ্বাদশ পর্ব। 312 পাতা ব্ল্যাঙ্ক, 313 পাতায় চতুর্থ খণ্ড লেখা, 314 পাতা ব্ল্যাঙ্ক, 315 পাতা, অধ্যায় 1, শতাব্দীর মোড়। ইতিমধ্যে শতাব্দীর মোড় ঘুরেছে। অষ্টাদশ শতক নিঃশব্দে আত্মসমর্পণ করেছে ঊনবিংশ শতকে, এমন নিঃশব্দে যে দুয়ের তরঙ্গ তালে প্রভেদ বোঝবার উপায় নেই। মহাম্বুধিতে বড় বড় জাহাজগুলো হয়তো তেমন দোল খায় না, কিন্তু আমাদের ক্ষুদ্র কাহিনীটির ডিঙিখানা অসহায়ভাবে দোদুল্যমান। তরঙ্গ তালের পরিবর্তনে আমাদের কাহিনীর নায়ক নায়িকারা ভ্রষ্টপদ ও বিচলিত। অষ্টাদশ শতক ভারতের ইতিহাসে অ্যাডভেঞ্চারের যুগ। শতাব্দী শেষে দেখা গেল অ্যাডভেঞ্চারে জয়ী হয়েছে ইংরেজ। ক্লাইভ সকলের সেরা। অ্যাডভেঞ্চারার না হলে ক্লাইভ 1200 মাত্র গোরা সৈন্য নিয়ে 50,000 নবাবী সৈন্যের সম্মুখীন হতো না। ওয়ারেন হেস্টিংস অ্যাডভেঞ্চার যুগের লোক, কিন্তু তার মধ্যেই বোধ করি প্রথম অ্যাডভেঞ্চারার ও শাসক সমভাবে মিশেছিল। হেস্টিংসের বিদায়ের সঙ্গে ইংরেজের অ্যাডভেঞ্চার যুগের শেষ। তখন স্থায়িত্বের দায়িত্বের প্রসঙ্গ দেখা দিয়েছে। প্রথম লক্ষণ পার্মানেন্ট সেটেলমেন্ট বা জমিদারদের চিরস্থায়ী রাজস্বের বন্দোবস্ত। যুগ বদলের চিহ্ন সূক্ষ্ম রেখায় টানা যায় না, তার জন্য খানিকটা জায়গার প্রয়োজন। হেস্টিংসের বিদায়ের পর থেকে কর্নওয়ালিসের দ্বিতীয়বার আগমন পর্যন্ত সেই সীমান্তের ব্যাপ্তি। অ্যাডভেঞ্চার ও রীতিমতো শাসনে মিশল। মাঝখানে ওয়েলেসলি। সেকালের ইংরেজ ব্যবসায়ীদের বিদ্রুপ করে বলা হতো নবাব। তারা যদি নবাব হয় তবে ওয়েলেসলি বাদশাহ। তার মতো অপ্রতিহত প্রতাপ ক্ষমতার চূড়ায় অধিষ্ঠিত থাকাকালে অরঙ্গজেবও ভোগ করেছে কিনা সন্দেহ। তার হাতেই প্রথম যথার্থভাবে বণিকের মানদণ্ড রাজদণ্ড হয়ে উঠল। ওয়েলেসলি প্রথম নিঃসংশয়ে বুঝেছিল এদেশে ইংরেজের ভূমিকা আর অ্যাডভেঞ্চারের নয়, স্থায়ী শাসকের। ক্লাইভের মতো নবকৃষ্ণ মুন্সির সহায়তায় তার আর প্রয়োজন ছিল না। কোনো রকমে কুড়িয়ে বাড়িয়ে 1200 ঘোড়া সৈন্য জোগাড় করে দাবা খেলার হারিকি মারি মনোভাব তার ছিল না। হেস্টিংসের মতো ফার্সি ও ল্যাটিন শ্লোক রচনার ফাঁকে রাজকার্য চালনার সময় তার ছিল না। স্যার জোয়ান শোর বা কর্নওয়ালিসের মতো খুদে জমিদারের পেট টিপে গুড় আদায় করবার মনোভাবও তার ছিল না। পৃষ্ঠা 316। তার কারবার হাতি ঘোড়া রাজা রানী নিয়ে, সেগুলোও আবার দাবা খেলার নয়, প্রকাণ্ড বাস্তবের। আনুষ্ঠানিকভাবে ভারত সাম্রাজ্য স্থাপিত হওয়ার আগে সাম্রাজ্যের রস ইংরেজের দেহে চালিয়ে দিয়ে তাদের মাতিয়ে তুলল ওয়েলেসলি। ওয়েলেসলির সময়ে সাম্রাজ্যবাদের সূচনা। 18 শতকের ইংরেজ রাজপুরুষগণ এ রসে বঞ্চিত ছিল বলে দেশি বিদেশি সরকারি বেসরকারি সকলের সঙ্গে অবাধে মিশত। ওয়েলেসলি সকল সম্বন্ধ ছিন্ন করে নবনির্মিত বিপুল প্রাসাদের নিঃসঙ্গ নৈভৃত্যে একাকী বসে রইল। অমনি অন্যান্য রাজপুরুষরাও বন্ধন ছিন্ন করতে উদ্যত হল। দ্বিতীয়বার আগমন করে কর্নওয়ালিস ওয়েলেসলি শাসনের রাজকীয় আড়ম্বরের পেখম গুটিয়ে ফেলল। অমনি চারিদিকে খরচ কমাবার সাড়া পড়ে গেল। কিন্তু এ সমস্তর চেয়েও গুরুতর পরিবর্তন ঘটছিল ভিতরে ভিতরে। ইউরোপের নীতিবর্জিত অষ্টাদশ শতকের অধিষ্ঠাত্রী দেবী ছিল রিজন, প্রধান পুরোধা ভলতেয়ার।
নীতিবর্জিত রিজনের আবহাওয়া এদেশের শ্বেতাঙ্গ সমাজেও পরিব্যাপ্ত ছিল, তাই ছলে বলে কৌশলে ইংরেজের পক্ষে এদেশ জয় করা সম্ভব হয়েছিল। কসমোপলিটান উদার ভাব শ্বেতাঙ্গ সমাজে ছিল বলেই এদেশীয়দের সঙ্গে তাদের মেলামেশার পথ বন্ধ হয়নি। অ্যাডভেঞ্চারের মনোবৃত্তি সে পথ সুগম করেছিল। সাম্রাজ্য দখলকারের উষ্মা সে পথকে তখনও বিঘ্নিত করেনি। তাই জনের পক্ষে রেশমিকে বিবাহ করবার চিন্তা সহজ ছিল। অষ্টাদশ শতকে শ্বেতাঙ্গ সমাজ ছিল ধর্ম বিষয়ে উদাসীন। পাদ্রীরা প্রশ্রয় পায়নি রাজপুরুষদের কাছে। টমাস নিজেই স্বীকার করেছে 20 বৎসরের প্রচেষ্টাতেও একটা নেটিভ দীক্ষিত করতে পারেনি। বস্তুত প্রথম ব্যাপটিস্ট মিশন স্থাপিত হয়েছিল শ্রীরামপুরে, কোম্পানির রাজত্বের বাইরে। কিন্তু ক্রমে আবহাওয়ার পরিবর্তন দেখা দিল। সাম্রাজ্য দখলের রস যতই ইংরেজকে মাতিয়ে তুলল, ততই তারা দেশীয় সমাজ থেকে পৃথক হয়ে পড়তে লাগলো। এতদিন যা ছিল প্রকাণ্ড অ্যাডভেঞ্চার, তা পরিণত হলো রাজা প্রজা সম্বন্ধে। সেই সঙ্গে দেখা দিতে লাগলো ধর্ম সম্বন্ধে গোঁড়ামি। অ্যাডভেঞ্চারারদের যুগ গিয়ে এলো রীতিমতো শাসক ও পাদ্রীদের যুগ। পৃষ্ঠা 317। 19 শতকের ফৌজি জেনারেল কর্নেলের সঙ্গে মানব জীবনের উদ্দেশ্য নিয়ে আলোচনা শুরু করলো। হিদেন প্রজার আত্মার সদ্গতি সম্বন্ধে শাসক ও সৈনিকগণ চিন্তিত হয়ে উঠল। যেসব কারণে সিপাহী বিদ্রোহ ঘটেছিল, এই দুশ্চিন্তা তাদের মধ্যে অন্যতম প্রধান। রাজা ও প্রজায় ধীরে ধীরে যে ব্যবধান ঘটেছিল, সিপাহী বিদ্রোহের পরিণামে তা দুস্তর হয়ে উঠল। শতাব্দীর প্রারম্ভে এসব প্রবণতা স্পষ্ট হয়ে ওঠেনি বটে, কিন্তু শুরু হয়ে গিয়েছিল তার প্রভাব। পালাবদল শুরু হয়ে গিয়েছে। পুরনো যুগের বড় বড় 6 ঘোড়ার গাড়িগুলো রেসকোর্স ও ময়দান থেকে ক্রমে অদৃশ্য হতে লাগলো। নবাবের দল বুঝেছিল তাদের পালা শেষ হলো। অবশেষে একদিন সরকারের ডাক পড়ে হিসাব নিকাশ চুকিয়ে দেবার জন্য। খরচের অঙ্ক বিপুল, তবু সমস্ত চুকিয়ে দিয়েও যা হাতে থাকে তাতে বিলাতি নবাবি চালে চলা সম্ভব। 2-1টা পার্লামেন্টে সদস্য পদ ক্রয় করাও অসম্ভব নয়। অতএব জাহাজে স্থানের সন্ধান পড়ে যায়। সুযোগ বুঝে কাপ্তেনরা ভাড়া দেয় বাড়িয়ে 1000 পাউন্ড একজনের ভাড়া। লর্ড কর্নওয়ালিসের কলকাতায় দ্বিতীয়বার পদার্পণ যুগান্তরের স্পষ্ট তারিখ। জাহাজটায় লোকজন, গাড়ি ঘোড়া, হাতি, উট, সৈন্য সামন্তের মস্ত দঙ্গল। বিভ্রান্ত কর্নওয়ালিস পার্শ্ববর্তী সেক্রেটারিকে শুধায়, রবিনসন, এসব ব্যাপার কি? হুজুরকে অভ্যর্থনা করে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছে লর্ড ওয়েলেসলি। সৌজন্যের চরম, কিন্তু এত কি আবশ্যক ছিল? পায়ের ব্যবহার কি আমি ভুলে গিয়েছি? কর্নওয়ালিস পদব্রজে এলো গভর্নমেন্ট হাউসে। নূতন গভর্নমেন্ট হাউসের বর্তমান বাড়ি। ইট কাঠ পাথরের অরণ্যে দিশেহারা কর্নওয়ালিস সেক্রেটারিকে বলল, আমার স্বয়ংগৃহটা খুঁজে পাওয়া এক সাধনার বিষয়। পরদিন নূতন লাট সাহেব অশ্বারোহণে একটিমাত্র সওয়ার নিয়ে কাতর ভ্রমণে বের হলো। বাদশাহ ওয়েলেসলির স্থলে গভর্নর কর্নওয়ালিস। নূতন যুগ আরম্ভ হয়ে গিয়েছে। কিন্তু নব্যবঙ্গ যারা গড়বে তারা কোথায়? রাধাকান্ত দেব 16 বছরের কিশোর। পৃষ্ঠা 318। 25-26 বছরের যুবক রামমোহন পাটনা, ভাগলপুর, কলকাতায় অনিশ্চিতভাবে ঘুরে বেড়াচ্ছে, একটু পা রাখবার স্থানের সন্ধানে। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বাগবাজারের টোলে অধ্যাপনায় রত। কেরি রামরাম বসু শ্রীরামপুরে বাইবেলের প্রথম বঙ্গানুবাদের প্রুফ দেখছে। আর বাকি সকলে তখনও দূর ও অনতি দূর ভবিষ্যতের গর্ভে নিহিত। পৃষ্ঠা 318। অধ্যায় 2, প্রতিক্রিয়া। চণ্ডী ধর্মর করে জেগে উঠে মৃত্যুঞ্জয়কে ধাক্কা দিল। মৃত্যুঞ্জয়, ওঠো ওঠো, ঘাটে এসে নৌকো লেগেছে। মৃত্যুঞ্জয় জেগে উঠে বলল, কোন ঘাট? বোধহয় বাগবাজার হবে, বলে চণ্ডী। ও মাঝি, মাঝি, তোমরা সব ঘুমোলে দেখছি। ডাকাডাকিতে মাঝিরা জেগে ওঠে। একজন বলে, ঘুমোইনি কর্তা, একটু শুয়েছিলাম। মাঝিরা ডাকে, ও সর্দার, জাগো। পাইকরা জেগে ওঠে, সবাই ঘুমিয়ে পড়েছিল। তখন চণ্ডী ডাকতে শুরু করে, মাসি, আর কত ঘুমোবে, এবার জাগো। মোক্ষদা জেগে উঠে ধাক্কা দেয়, রেশমি ওঠ। ধাক্কা খেয়ে বালিশটা সরে যায়। কই রে, কোথায় গেলি? রেশমি নেই।
রেশমি মনে করে একটা বালিশ জড়িয়ে ধরে নিশ্চিন্তে শুয়েছিল মোক্ষদা। মোক্ষদা চিৎকার করে ওঠে, ও চণ্ডী, আমার রেশমি গেল কোথায়? হ্যাঁ, সে বেটি আবার পালালো নাকি? চমকে ওঠে চণ্ডী। সত্যই রেশমি কোথাও নেই। চণ্ডী গর্জে ওঠে, বুড়ি, এ তোর কারসাজি, তুই তাকে পালিয়ে যেতে দিয়েছিস। বুড়ি পাল্টে গর্জে ওঠে, যত বড় মুখ নয় তত বড় কথা। কত বছর পরে বুকের ধনকে ফিরে পেয়ে আমি পালিয়ে যেতে দেব? পৃষ্ঠা 319। মুখ সামলে কথা বলিস চণ্ডী। চণ্ডী দমে না, বলে, দাঁড়া ডাইনি, তোর শয়তানি বের করছি। বল, কোথায় গেল ও বেটি? নৌকার কোন খোঁজ পড়ে যায়, কিন্তু যা নেই তা পাওয়া যায় না। মোক্ষদা হাউমাউ করে কেঁদে ওঠে, কোথায় গেল আমার বুকের ধন? তখন চণ্ডী গিয়ে পড়ে মাঝিদের ঘাড়ে। তোরা পাহারা দিসনি কেন? মাঝিরা বলে, পাহারা দেওয়ার জন্য আছে তো পাইকরা, আমরা মাঝি, নৌকা ঠিক ঘাটে এনে লাগিয়ে দিয়েছি। এই তোদের ঠিক ঘাট হলো? গর্জায় চণ্ডী। তখন সকলে মিলে পাইকদের ঘাড়ে পড়ে। পাইকরা বলে, পাহারা দেওয়া আমাদের কাজ নয়, তোমরা জেগে থাকলেই পারতে। তখন মাঝির দল, পাইকের দল ও চণ্ডীতে মিলে পরস্পরের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা শুরু হয়ে যায়। রেশমির পরিণাম মৃত্যুঞ্জয় জানত, তাই তার অন্তর্ধানে সে খুব দুঃখিত হয়নি। সে বলল, বক্সিমশাই, জলে গিয়ে পড়েনি তো? কুমির না হাঙর যে জলে পড়বে? বেটি পালিয়েছে। না, বেটি সুমন্তর জানে। তিনবার পালালো আমার হাত থেকে। মোক্ষদা কাঁদতেই থাকে। রেশমির অন্তর্ধানের দোষ কেউ ঘাড়ে নিতে রাজি না হওয়ায় অবশেষে এক সময়ে কলহ থামল। চণ্ডী বলে উঠল, ও মাঝি, এ পাড়া তো তোদের চেনা, একবার খুঁজে দেখ না। এ কি তোমার জোড়ামো গা নাকি? কোথায় কোন দিকে গিয়েছে, কোথায় খুঁজতে যাব আমরা? তারা স্রেফ জবাব দেয়। তারপরে যে সমস্যা দেখা দেয় সেটা সত্যই গুরুতর। চণ্ডী হতাশভাবে বলে, তবে এখন মতিবাবুকে গিয়ে কি বলবো? মৃত্যুঞ্জয় বলে, প্রকৃত অবস্থা বললেই হবে। মাঝি ও পাইকরা সমস্বরে আপত্তি করে ওঠে, ভোগের নৈবেদ্যি পালিয়েছে শুনলে আমাদের ঘাড়ে আর মাথা থাকবে না। পৃষ্ঠা 320। তাহলেই তোদের উচিত শিক্ষা হয়। তুমি চুপ করো তো বক্সিমশাই, অমন করলে আমরা সবাই মিলে হলফ করে বলবো যে তোমাদেরই যোগ সাজসে মেয়েটা পালিয়েছে। তখন বুঝবে কত ধানে কত চাল। চণ্ডী মতিরায়কে চিন্ত, নরম হলো, বলল, তাহলে কি বলা যায়, সবাই মিলে স্থির করো। তখন সকলে মিলে রোমাঞ্চকর এক উপন্যাস রচনা করল। স্থির হলো মতিবাবুকে বলতে হবে যে তারা মেয়েটাকে ছিনিয়ে নিয়ে রওনা হয়েছে। এমন সময় সাহেবদের 4-5খানা নৌকা এসে তাদের ছিপ ঘেরাও করল। তারা এই কজনে আর কি করবে? অন্য পক্ষে যে 25-30 জন লোক, সাহেবী জন 20-15, কেড়ে নিয়ে গেল মেয়েটাকে। সেই কথাই বলায় স্থির হলো। তখন মৃত্যুঞ্জয় মোক্ষদাকে নিয়ে বাসাবাড়ি চলে গেল, আর সবাই চলল মতিবাবুর বাড়ির দিকে। যথাবিহিত সুর, স্বর, অশ্রু, কম্প ও হলফ সহকারে উপন্যাসটি নিবেদিত হলো মতিবাবুর সমীপে। সমস্ত শুনে কিছুক্ষণ চুপ করে থেকে মতিবাবু বলল, এ পাদ্রিগুলোর আসপদ্দা খুব বেড়ে উঠেছে দেখছি। সবাই বুঝলো তাদের মাথা এবারের মতো বেঁচে গেল। মতিবাবু বলল, আচ্ছা তোমরা যাও, দেখি আমি কি করতে পারি। রেশমি গেল কোথায় চিন্তা করতে করতে চণ্ডী ফিরে চলল। ওদিকে জন ও রামরাম বসুদের নৌকা জোড়ামৌ পৌঁছলো। গায়ের মধ্যে ঢুকে তারা রেশমির সন্ধানে প্রবৃত্ত হলো। সাহেব দেখে সবাই মিথ্যার আশ্রয় নিল। সকলে এক বাক্যে বলল, রেশমি নামে কত মেয়েকে তারা চেনে না। আর চণ্ডী বক্সি ও নামটা কেউ শোনেইনি। তার বাড়ি কোথায় বলতে পারো? মানুষটার নামই শোনেনি, বাড়ি কেমন করে বলবে? পৃষ্ঠা 321। মোক্ষদা বুড়িকে চেতো? মোক্ষদাকে কেউ চেনে না, তবে মুক্তিদা বুড়িকে কেউ কেউ চিনত বটে। তার অনেক কয়েক বছর হলো মৃত্যু হয়েছে। এই গায়ের নাম জোড়ামৌ তো বটে, 5 জনে তাই তো বলে। তবে বামুনডিহি নামেও গ্রামটা চলে। রাম বসু বুঝলো সবাই আগাগোড়া মিথ্যা বলছে। দুর্বলের অস্ত্র মিথ্যা, কিন্তু নিরুপায়। রেশমির সন্ধান পাওয়া গেল না। রাম বসু জনদের বোঝালো, আমার মনে হচ্ছে ওরা এদিকে আসেইনি, কলকাতায় গিয়েছে। রাম বসু বলল, তোমরা ফিরে যাও, আমি 2-4 দিন এদিকে থেকে আরো একটু খোঁজ খবর করে ফিরব। সে সিদ্ধান্তই গৃহীত হলো। ফিরে চলল জনদের নৌকা, আর যথাসময়ে শ্রীরামপুরের ঘাটে এসে পৌঁছল। জন বলল, আমি কলকাতায় ফিরে যাই। অন্য সবাই বলল, অবশ্যই কলকাতায় যেতে হবে,
কিন্তু তার আগে একবার এখানে নেমে পরামর্শ করা আবশ্যক। জন নামল শ্রীরামপুরে। ফেলিক্সের বাহু অবলম্বন করে কোনো রকমে ঘরে পৌঁছে সে শুয়ে পড়ল। কেন জানি না হঠাৎ লিসার কথা মনে পড়ে দুই চোখ জলে ভরে উঠল তার। পৃষ্ঠা 321, তৃতীয় অধ্যায়, ভ্রাতা ভগ্নী। সেকালের কলকাতা শহর কতটুকু! অবিলম্বে মুখে মুখে সর্বত্র রেশমি হরণের সংবাদ প্রচারিত হয়ে গেল, কিন্তু বস্তুত যা ঘটেছিল প্রচার হলো তা থেকে ভিন্ন রকম। গুজব, শরতের মেঘ, দেখতে দেখতে তার আকৃতি প্রকৃতি যায় বদলে। কেউ শুনল রেশমি নামে মেয়েটা গঙ্গা স্নানে এসেছিল এমন সময় একদল বোম্বেতে মতান্তরে সাহেব, মতান্তরে পাদ্রী সাহেব তাকে ধরে নিয়ে গিয়েছে। গঙ্গার ঘাটে কথাটা প্রচারিত হওয়াতে স্নানার্থীর সংখ্যা বাড়ল সরেজমিনে শুনবার আগ্রহে। কেউ শুনল মেয়েটাকে বাড়ি থেকে ছিনিয়ে নিয়ে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হয়েছে। এখন মেয়েটাকে লুকিয়ে রেখেছে গড়ের মধ্যে, খোলা তলোয়ার গোড়া সেপাই পাহারা দিচ্ছে। পৃষ্ঠা 322। কেউ শুনল মেয়েটাকে জাহাজে করে তুলে নিয়ে বিলেতে রওনা করে দেওয়া হয়েছে, সেখানে নাকি রাজবাড়ির দাসী হবে। আবার কেউ কেউ বলল, ওসব কথা শোনো কেন, মেয়েটা বড় সহজ পাত্রী নয়, স্বেচ্ছায় গিয়ে সাহেবের নৌকায় উঠেছে। সকলের কথাই সমান সত্য, কারণ এ সামান্য চোখের দেখা নয়, কানের শোনা। বক্তা সত্যবাদী তার যুধিষ্ঠির। দু একজন অসম সাহসিক সব অস্বীকার করলো, বলল যত সব বাজে কথা। বলল মেয়েটাকে তারা নিজ চক্ষে দেখেছে, সেটা 3 কালগত বুড়ি নাতির শোকে গঙ্গায় ডুবে মরেছে। গঙ্গায় ডুবে মরা নৈসর্গিক নিয়ম, উত্তেজনার তাপ নেই তাতে, কাজে অন্য সকলে অস্বীকার করলো। বলল, আরে যে বুড়িটার কথা বলেছিলে তার নাতিকে তো আমরাই দাহ করে এলাম, আহা রাজপুত্রের মতো চেহারা। তারা হলফ করে বলল, এ যার কথা হচ্ছে সেই ছুঁড়ি আমাদের পাড়ার মেয়ে যে। আহা, তার মা কেঁদে কেঁদে চোখ অন্ধ করে ফেলল। কেউ আর উত্তেজনার আগুন নিভতে দিতে রাজি নয়। একটুখানি নিস্তেজ হয়ে আসবা মাত্র সাক্ষ্য প্রমাণের নূতন ইন্ধন যোগায়, আগুন আবার দপ করে জ্বলে ওঠে। সবাই হাত পা তাতিয়ে আরাম অনুভব করে। সংবাদটা লোকের মুখে ঘুরতে ঘুরতে ক্রমে সাহেব পাড়ায় এসে পৌঁছল। সেখানকার চাপরাশি আরদালির দল তাকে নূতন আকার দিল। তাদের মধ্যে ইতিমধ্যেই জানাজানি হয়ে গিয়েছিল যে স্মিথ সাহেব একটা বাঙালি মেয়েকে নিয়ে কোথায় চলে গিয়েছে। এখন লুটপাটের কথা শুনে তারা অনুমান করল চোরের উপর বাটপাড়ি হয়েছে, স্মিথ সাহেবের ভোগের নৈবেদ্যে চিল শকুনে ছো মেরে নিয়ে গিয়েছে। কথাটা এই আকারেই লিসার কানে পৌঁছল। সে ভাবল রেশমিকে আরেকটা সাহেবেই কেড়ে নিক বা কতগুলো নেটিভ লোকে মিলেই ছিনিয়ে নিক, মোট কথা সে জনের হাতছাড়া হয়েছে। ভগবানের সুবিচারে মনে মনে লিসা ভগবানের পিঠ চাপড়িয়ে সুসংবাদ দানের উদ্দেশ্যে তখনই মেরিডিথের বাড়ির দিকে রওনা হলো। গত রবিবারে ভগবানের সঙ্গে অসহযোগিতা করে সে গির্জায় যায়নি। মেরিডিথ, সুসংবাদ শুনেছ? পৃষ্ঠা 323। কৃত্রিম উল্লাসে মেরিডিথ বলল, কি, মিস্টার আর মিসেস স্মিথ বুঝি এসে পৌঁছেছে? আহ, ঠাট্টা রাখো। মিস্টার স্মিথ শীঘ্রই ফিরে আসবে আশা করছি, কিন্তু নিশ্চয় জেনে রেখো যে মিসেস স্মিথ আর আসবে না। এবারে অকৃত্রিম জিজ্ঞাসায় মেরিডিথ শুধালো, ব্যাপার কি? তার বান্ডেল অফ সিল্ক হাতছাড়া হয়েছে। ইন্ডিয়ান সিল্ক খুব দামি জিনিস, এমন হওয়াই সম্ভব, কিন্তু কি ঘটেছে খুলে বলো তো। লিজা যেমন শুনেছিল বলল। মন্তব্য করল, আমি গোড়া থেকেই জানতাম ভগবান এমন অনাচার ঘটতে দেবেন না। মেরিডিথ বলল, ভগবানের উপর এতই যদি বিশ্বাস, তবে এমন মুষড়ে পড়েছিলে কেন? লিজা বলল, ভগবান ও মানুষের মাঝখানে যে মাঝে মাঝে শয়তানটা এসে পড়ে, সেই শয়তানটাই বুঝি জনকে স্বর্ণ আপেল দেখে লুব্ধ করেছিল। জনকে নয়, হাসিটাকে। যাক, এবার তো তোমার ভগবানের জয় হলো। তারপরে একটু থেমে বলল, সত্যি করে বলো তো লিজা, আনন্দটা কেন? ভগবানের জয়ে না তোমার জয়ে? মেরিডিথ, তোমার ওই বড় দোষ, ভগবানের কথা উঠলেই তুমি পরিহাস শুরু করো। আচ্ছা, তবে এবার সত্যি কথা বলি, তোমার ভগবান একটি মনোরম ধাপ্পা। ছি ছি মেরিডিথ, অমন কথা বলতে নেই। আচ্ছা, তুমি বসে বসে ভাবো, আমি চললাম। তুমি সন্ধ্যায় আমার বাড়িতে যেতে যেন ভুলো না। অবশ্যই যাব, যদি ইতিমধ্যে মাঝখানে শয়তানটা এসে উপস্থিত না হয়। লিজা হেসে বলল, না, সে আসবে না, আমি চললাম।
জনের অকস্মাৎ পলায়নের পর থেকে লিজা মুহ্যমান অবস্থায় ছিল। এতদিন পরে তার মুখে হাসি ফুটল। সেদিন রাত্রে সে জনের অপেক্ষা করছিল, স্থির করে রেখেছিল 5 কাহনকে 7 কাহন করে রেশমির কথাগুলো বর্ণনা করবে। পৃষ্ঠা 324। বলবে যে রেশমি বাড়ি বয়ে এসে তাকে ন ভূত ন ভবিষ্যতি করে গালাগালি করে গিয়েছে। পিতামাতা জনকেও কটু কাটব্য করতে বাদ দেয়নি। লিজার বিশ্বাস ছিল কথাগুলো যথোচিত অশ্রুসিক্ত করে বলতে পারলে জনের মন ঘুরে যাবে, রেশমির নেশা কেটে যাবে তার। সঙ্গে সঙ্গে বিয়ের কথাটাও পারতে হবে। কয়েকটি সুন্দরী, নিজের চেয়ে নিকৃষ্ট মেয়ের নামও স্থির করে রেখেছিল। জন যেমন নিষ্ক্রিয়, একবারে থালায় সাজিয়ে এনে ওর মুখের কাছে না ধরলে ওর পক্ষে খাওয়া অসম্ভব। ভ্রাতা ভগ্নী পুনর্মিলন অথবা রেশমি পরাজয় নাটকের মহড়া সম্পূর্ণ করে যখন প্রতি মুহূর্তে সে জনের প্রতীক্ষা করছে, তখন জনের বদলে এলো চাপরাশি। জন লিখছে, বন্ধুদের অপ্রত্যাশিত তাগিদে এখনই তাকে সুন্দরবনে রওনা হতে হচ্ছে। শিকার সেরে ফিরতে 2-4 দিন দেরি হবে। চিঠি পড়ে লিজা হতাশ হলেও দুঃখিত হলো না। ভাবলো ভালোই হলো, অন্তত ওই 2-4 দিন রেশমির প্রভাব থেকে দূরে থাকবে। কিন্তু দিন দুয়েকের মধ্যে আসল কথা প্রকাশিত হয়ে পড়ল। অফিসের মুন্সি আরদালির ভাবগতিক দেখে তার কেমন যেন সন্দেহ উপস্থিত হলো। তখন সে একজন পুরনো কর্মচারীকে জেরা করে সত্য আবিষ্কার করে ফেলল। জন আর রেশমি 2 রাত অফিসে কাটিয়েছে। 3য় দিন ভোরবেলা নৌকোযোগে দুজনে কোন দিকে চলে গিয়েছে। কোন দিকে কেউ জানে না, লিজাও জানতে পারল না। তখনই সে ছুটে গিয়ে সংবাদটা দিল মেরিডিথকে। মেরিডিথ বলল, এ মন্দর ভালো। কেমন? বিয়ে করলে মেয়েটাকে স্বীকার করতেই হতো, আর এখন যতদিন খুশি ভোগ করুক, আমরা স্বীকার করতে বাধ্য নই। তুমি জানো না ওই ক্ষুদে শয়তানিকে বিয়ে না হলেও কখনো জনের অঙ্কগত হবে না। লিজার কথায় মেরিডিথ হাসলে যে। পৃষ্ঠা 325। মেয়েদের প্রতিজ্ঞা বালির বাঁধ। ওরা মুখে যখন না বলছে, মনে তখন ওদের হাঁ। আমাকেও কি তুমি সেই দলের মনে করো নাকি? তোমার কথা আলাদা ডিয়ারি। এই বলে সে মুখ বাড়িয়ে দিল লিসার দিকে। লিসা সরিয়ে নিল মুখ। মেরিডিথ হাসলে যে বড়। আমার উক্তিটা স্মরণ করো। মেয়েরা মুখে যখন বলছে না, মনে তখন ওদের হাঁ। লিসা বলল, তুমি ভারী বেয়াদব। রাগ করো না, শোনো, মেয়েটাকে নিয়ে 2-4 দিন থাক জন, তারপরে 8 মিনিটে গেলেই ফিরে আসবে। লিসা হেসে বলল, তোমার অভিজ্ঞতা মানতে হয়। হয় বই কি, তোমার ভগবানকে ধন্যবাদ দাও যে বিপদ অল্পের উপর দিয়ে কেটে গেল। মেরিডিথ সর্বদা তোমার ভগবান বলে উল্লেখ করত লিজার কাছে। লিজা হেসে বলল, আমার ভগবান কৃতার্থ হলেন তোমার মুখে তার নাম শুনে। রেশমি ও জনের পলায়নে লিজা বুঝল যে আবার পরাজয় হলো লিজার। তবু মনটা খানিকটা হালকা হলো মেরিডিথের কথা শুনে। নেশা অল্প দিনের মধ্যেই কেটে যাবে। যাক, তাই যাক ভগবান, লিজা প্রার্থনা করে। তখন সে ভাবতে পারেনি যে ওরা বিয়ের উদ্দেশ্যেই পলায়ন করেছে। মেরিডিথ আরও বলে দিয়েছিল, জন ফিরে এলে লিজা যেন রাগারাগি না করে। মাঝখানের কটা দিনে কিছুই যেন ঘটেনি, এমনভাবে যেন তাকে গ্রহণ করে। আর যাই হোক, রেশমির প্রসঙ্গ আদৌ যেন না তোলা হয়। লিজা তার যুক্তি স্বীকার করেছিল, বলেছিল, হাঁ, আমার মনে থাকবে, জনকে অকারণে কষ্ট দেব না। সেইভাবেই মনটাকে প্রস্তুত করে সে ফিরে এলো। লিজা বাড়ি এসে দেখলো যে সন্ধ্যার স্তিমিত প্রদীপ ড্রয়িং রুমে জন বসে আছে। পৃষ্ঠা 326। জন এত শীঘ্র ফিরবে সে আশা করেনি। জনকে দেখে সে সত্যই খুশি হলো। জন, কখন ফিরলে? এইমাত্র এসে পৌঁছেছি। সব ভালো তো? তারপর শিকার কেমন হলো? শিকার? জন চমকে ওঠে। সে যে শিকার করতে যাচ্ছে বলে জানিয়েছিল, এই কদিনের অভাবিত ঘটনায় সে প্রসঙ্গ ভুলেই গিয়েছিল। সে ভাবল রেশমির পলায়নের কাহিনীটা নিশ্চয় লিজার কানে পৌঁছেছে, তাই সে ব্যঙ্গ করছে। রুষ্ট জন কিছু উগ্রকণ্ঠে বলে উঠল, শিকার? এর মধ্যে শিকার এলো কোত্থেকে? তখনও তার মনে পড়ল না পূর্ব প্রসঙ্গ। লিজা অবাক। রেশমির কথা তুলবে না বলেই শিকারের কথা তুলেছিল, তাতে উল্টো ফল হলো। তবু সে শান্তভাবে বলল, কেন, তুমি শিকার করতে যাওনি? পূর্ব প্রসঙ্গ বিস্তৃত। জন বলল, নিতান্ত কদর্য তোমার পরিহাস। কদর্য পরিহাস? এবারে লিজা সত্যই চটে গেল।
ব্যঙ্গবান নিক্ষেপ করে বলল, কেন, শিকার ফসকে গেল বুঝি? লিজা, তোমার যত বড় মুখ নয় তত বড় কথা, আর শিকারটা তার চেয়েও বড়। লিজা, অযথা অপমান করো না। অপমান আমি করছি না তুমি করছো? কাকে? শুধু আমাকে নয়, বাপ মাকে, শ্বেতাঙ্গ সমাজকে। বিস্মিত জন শুধায়, কেমন করে? তাই যদি বুঝবে তবে এমন আচরণ করতে যাবে কেন? কথায় ধর্ম এই যে নিজের তাপে উত্তাপিত হয়ে উঠে সীমানা ছাড়িয়ে যায়। লিজা বলে চলল, তোমার মান অপমান জ্ঞান থাকলে একটা বেহায়া নেটিভ ছুরিকে নিয়ে পালাতে না। পৃষ্ঠা 327। সাবধান লিজা, আমার বাগদত্তা বধূ, সে অপমান করো না। 100 বার করব, হাসি বেশ্যা। জন চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠে বলল, আমার বাড়িতে যদি আমাকে এই অপমান সহ্য করতে হয় তবে এমন বাড়ি ছেড়ে আমি চললাম। যাও গিয়ে দেখো এতক্ষণ তোমার বাগদত্তা বধূ বড় শিকারীর অঙ্কগত হয়েছে। নিঃশব্দ জন সশব্দে দরজা খুলে ফেলে প্রস্থান করল। রাগের বেগ শান্ত না হওয়ায় অপ্রস্থিত জনকে লক্ষ্য করে রেশমির পিতামাতা ও সমাজের উদ্দেশ্যে যেসব কথা লিজা বলতে লাগলো তার অনেকগুলোই স্বয়ং শেক্সপিয়ারেরও ভাষা জ্ঞানের অতীত। রাত্রে একাকী শুয়ে লিজা ভাবতে লাগলো, কোন সূচনার অকস্মাতে এ কেমন উপসংহার হয়ে গেল। এই অবোধ ভাইটিকে নিয়ে লিজার দুশ্চিন্তার অন্ত ছিল না। দুজনের বয়সে খুব বেশি প্রভেদ ছিল না, পিঠোপিঠি ওদের জন্ম। বাল্যকালে ওরা রাগারাগি মারামারি করেছে যেমন পিঠোপিঠি ভাই বোন করে, কিন্তু কৈশোরের প্রারম্ভে মায়ের মৃত্যু হতেই লিজা রাতারাতি হয়ে উঠল জনের অভিভাবক। সেই থেকে ওর দুশ্চিন্তার সূত্রপাত। তারপর বাপের মৃত্যুর পরে দায়িত্ব যখন আরো বেড়ে গেল তখন এলো এই অভাবিত ঘটনা। জনকে সস্নেহে গ্রহণ করবে বলেই ও এসেছিল, কিন্তু হঠাৎ মুহূর্তে ঘটে গেল বিপরীত কাণ্ড। লিজা শুয়ে শুয়ে ভাবে, কেন এমন হয়? মনে মুখে আচরণের এমন হেরফের ঘটে কেন? সে সংকল্প করল কাল সকালে গিয়ে ক্ষমা প্রার্থনা করে জনকে ফিরিয়ে আনবে। ও জানতো জন অফিস বাড়ি ছাড়া আর কোথাও যাবে না। জন বাড়ি থেকে বেরিয়ে সোজা অফিসে গিয়ে উঠল। বাপের আমলের বুড়ো মুন্সি কাদির আলী অফিস বাড়িতেই থাকতো। সে সস্নেহে জন বাবাকে অভ্যর্থনা করে নিল। এতক্ষণ পরে একজনের স্নেহ স্পর্শ পাওয়ায় অভিমানের বাষ্প অশ্রুতে নির্গত হওয়ার উপক্রম হলো জনের চোখে। এই স্নেহ স্পর্শটুকু পাবে আশা করেই সে এসেছিল লিজার কাছে। কাদির আলী লোক মুখে সব ঘটনা শুনেছিল। সে জনকে সান্ত্বনা দিয়ে বলল, ডরো মত বাবা। বলল যে যেমন করেই হোক সে রেশমি বিবিকে খুঁজে বের করবে। পৃষ্ঠা 328। এমনকি জিনে হরণ করে নিলেও তাকে নিয়ে এসে হাজির করে দেবে জনের কাছে। কাদির আলী বৃথা সান্ত্বনা দেয়নি। পরদিনে বিশ্বাসী লোক লাগিয়ে দিল রেশমি বিবির সন্ধান কার্যে। পৃষ্ঠা 328। অধ্যায় 4, বিম্ববতী। সৌরভী সৌরভী ওঠ, বেলা হয়েছে। রেশমি ডাক শুনে জেগে ওঠে। নূতন স্থান, নূতন মুখ, এক লহমার জন্য তার মনে বিভ্রান্তি ঘটায়। বুঝতে পারে না কোথায় এসেছে, সম্মুখে একে। পরক্ষণেই গত রাত্রির স্মৃতি মনে পড়ে যায়। বিভ্রান্তির ভাব অপরেও লক্ষ্য করছে ভেবে একবার অপ্রস্তুতের হাসি হাসে। তারপরেই বলে, এত বেলা হয়ে গিয়েছে, ডাকুনি কেন দিদি? টুস্কি বলে, শেষ রাতে ঘুমিয়েছ? একবার ডাকতে এসে দেখলাম অঘরে ঘুমোচ্ছ। ভাবলাম থাক আর একটু ঘুমোক। তারপরে বলে, নাও ওঠো, মুখ ধুয়ে খেয়ে নাও, নিশ্চয় খুব খিদে পেয়েছে। রেশমি সংক্ষেপে বলে, খুব। তারপর হাত মুখ ধুয়ে পাশের ঘরে এসে খেতে বসে। দুধ চিড়ে কলায় বাটিটা সম্মুখে এগিয়ে দিয়ে টুস্কি বলে, নাও খেয়ে নাও। রেশমি বলে, তুমি? টুস্কি বলে, আমি সকালে কিছু খাইনি। সত্যি রেশমির খুব খিদে পেয়েছিল। কাল দুপুরের পরে তার কিছু খাওয়া হয়নি। খেতে খেতে তার দুই চোখ জলে ভরে ওঠে। প্রবল আত্মসংযম সত্ত্বেও জল গড়িয়ে নামে গালে। কাঁদছ কেন বোন? শুধায় টুস্কি। রেশমি কিছু লুকোনোর চেষ্টা করে না, সরলভাবে বলে, অনেকদিন এমনভাবে কেউ খেতে দেয়নি, খেতে বলেনি। এ কথার আর কি উত্তর সম্ভব? তাছাড়া টুস্কি বুঝেছিল মেয়েটি অল্প বয়সে অনেক দুঃখ পেয়েছে। সে চুপ করে থাকে, কিন্তু কিছু বলাও আবশ্যক। পৃষ্ঠা 329। বলে, এখন খেয়ে নাও ভাই, পরে আর এক সময় তোমার সব কথা শুনবো।
আরও একটা রাত কেটে গেছে রেশমির এই নূতন আশ্রয়ে। সে আর টুস্কি এক শয্যায় পাশাপাশি শোয়। সে বুঝতে পারে না এ কেমন গেরস্তালি। বাড়িতে কোনো পুরুষ নেই, অন্য কোনো লোক নেই, মাঝখানে একটা ঠিকে ঝি এসে বাসন কোসন মেজে দিয়ে যায়। ঝি ও টুস্কির কথোপকথনের টুকরো তার কানে গিয়েছিল বিকেল বেলায়। এ মেয়েটি কে মা? আমার দূর সম্পর্কের বোন। চেহারা দেখে আমারও তাই মনে হয়েছিল, কিন্তু আগে তো দেখিনি। হ্যাঁ, এই প্রথম এলো। কিছুদিন থাকবে বুঝি? থাকবে না? কলকাতা শহরে এসে 2-4 দিনে কে ফিরে যায় বল? এখানে কত দেখবার আছে। তা থাকুক, বয়স হয়েছে দেখছি, বিয়ে হয়নি কেন? আমাদের কুলিনের ঘরে ওই ধরন, বর জুটোতে জুটোতে বয়স বেড়ে যায়। আর বিয়ে হলেই বা কি? বিয়ে করে স্বামীর ঘর করতে না পারলে বিয়ে করা না করার সমান। তোমার অবস্থা দেখে চোখের জল রাখতে পারিনি মা। প্রসঙ্গান্তর সূচনা করে টুস্কি বলে, নে এখন হাতের কাজ কর। টুস্কির কথায় রেশমি একসঙ্গে কৃতজ্ঞতা ও করুণা অনুভব করে। রেশমির নিজের অবস্থার সহজবোধ্য ব্যাখ্যা কৃতজ্ঞতার হেতু, আর করুণা অনুভব করে টুস্কির জন্য। আহা বেচারা, বিয়ের পরেও বাপের ঘর করছে, কুলীন বর কোথায় ঘুরে বেড়াচ্ছে, হয়তো আরো 10 দণ্ডা বিয়ে করেছে, হয়তো কালে ভদ্রে একবার আসে, হয়তো তাও আসে না। তার মনে পড়ে যায় গাঁয়ের মুক্তা দিদিকে। বিয়ের রাতের পরে আর বরের দেখা পায়নি সে। সারাটা জীবন কেটে গেল তার বাপের বাড়িতে। দাঁত পড়ে গেল, চুল পেকে গেল, এদিকে সিঁথির সিঁদুর সবচেয়ে চড়া, সবচেয়ে লাল। ছোট ছেলেমেয়েরা পরিহাস করে বলতো, আমার যে ওই সিঁদুর ছাড়া কিছু নেই, তাই ওটাকে খুব করে চোখের সামনে চড়া করে আঁকতে হয়। পৃষ্ঠা 330। মৃত্যুর কিছুকাল আগে সিঁথির সিঁদুর আরো চড়া হয়ে উঠল। ছোট ছেলেমেয়েরা বলল, দিদিমা সিঁদুর যে ক্রমেই চড়া হয়ে উঠল। মুক্তা দিদি বলতো, প্রদীপের তেল ফুরিয়ে আসছে কিনা তাই উস্কিয়ে দিচ্ছি, কিন্তু এখানেই শেষ মনে করিস না। সিঁদুর একবার দাউ দাউ করে জ্বলে উঠবে চিতার আগুনে। রেশমি ভাবে, কিন্তু এ কেমন হলো? টুস্কি দিদির স্মৃতিতে সিঁদুর নেই কেন? কপালে সিঁদুর নেই কেন? হাতে এউতির চিহ্ন নেই কেন? ভাবে হয়তো বরের মারা যাওয়ার সংবাদ পেয়েছে। কিন্তু তখনই মনে পড়ে, তাই বা কেমন করে সম্ভব? পরনে তার পাড় দেওয়া শাড়ি, মাছ খায়, পান খায়। সে ভেবে পায় না টুস্কি সধবা না বিধবা না কুমারী। তখনই মনে পড়ে, আমি বা কি? আমার অত বিচার করবার দরকারটাই বা কি? ভাবে, ও আমাকে আশ্রয় না দিলে আমার এতক্ষণ কি দশা হতো। আসল কথা, দীর্ঘকাল পাদ্রীদের সঙ্গে থাকায় অনেকগুলো সংস্কারের সুতো তার মন থেকে ছিঁড়ে গিয়েছিল। নতুবা টুস্কির অভিনব গেরস্তালি সে কিভাবে গ্রহণ করত বলা যায় না, কিন্তু আবার স্পষ্ট করে কিছু জিজ্ঞাসা করতেও সাহস হয় না তার। পরিচয় জিজ্ঞাসা করতে গেলেই পরিচয় দেওয়ার দায়িত্ব এসে পড়ে, তাই চুপ করে থাকে। রাতের বেলা এক পাশে শুয়ে রেশমি যখন এইরকম চিন্তা করে, আর এক পাশে শুয়ে টুস্কির জিজ্ঞাসার ধারা ছোটে সমান্তরাল খাতে। সেভাবে কে এই মেয়েটি? গায়ের নাম ধাম, ডাকাতে চুরি করে আনা সবই সম্ভব, কিন্তু তবু কেমন পুরোপুরি বিশ্বাস হতে চায় না। কেবলই মনে হতে থাকে কোথায় কি একটা যেন অনুক্ত রয়ে গিয়েছে। অথচ খোলাখুলি জিজ্ঞাসা করবারও সাহস নেই, নিজের সত্যকার পরিচয়টাও তো দেয়নি। দিন 2 পরে রেশমি বলে, টুস্কিদি, এখানে আর কতদিন থাকবো? যাবেই বা কোথায় ভাই? গাঁয়ে ফিরে যাই। একবার গাঁ থেকে যারা চুরি করে আনতে পারে, দ্বিতীয়বারও সে কাজটা তাদের পক্ষে সম্ভব। তাছাড়া তোমাদের গাঁ তো কাছে নয়। পৃষ্ঠা 331। তবে কি এখানেই থেকে যাব? ক্ষতি কি? চিরদিন আমাকে খাওয়াবে পড়াবে? চিরদিন কে কাকে খাওয়ায় পড়ায়? একটা বর খুঁজে বিয়ে দিয়ে দেব। হাসতে হাসতে রেশমি বলে, তার মানে ডাকাতের হাতে তুলে দিতে চাও? টুস্কি হেসে ওঠে, বলে, আচ্ছা না হয় তাই দিলাম ডাকাতের হাতে। এখন থাকো তো কিছুদিন, তারপরে সেথো পেলে পাঠিয়ে দেব গাঁয়ে। টুস্কি সত্যই সমস্যায় পড়েছে মেয়েটিকে নিয়ে। সেভাবে এই সময়ে কায়েদা থাকলে একটা ব্যবস্থা হতে পারত, কিন্তু সে যেই শ্রীরামপুরে গিয়েছে আসবার নাম করে না। একদিন খোঁজ করলো ন্যাড়ার, শুনলো কায়েদার ছেলেটিকে নিয়ে সে চলে গিয়েছে শ্রীরামপুরে। তখন ভাবলো, এখন থাক এখানে, পরে যা হয় করা যাবে। ওদিকে রেশমি মনে মনে ভেবে স্থির করলো যে জনের নামে একখানা চিঠি লিখে পাঠিয়ে দেবে অফিসের ঠিকানায়। সে নিশ্চয় জানতো জন কলকাতায় চলে এসেছে।
আরও জানতো জন নিশ্চয় সন্ধান করছে তার, কিন্তু পত্র লেখার অনেক বাধা। কাগজ কলম কোথায়? যদি বা কোথাও থাকে, হঠাৎ চিঠি লিখতে বসলে টুস্কির সন্দেহ জাগবে। তারপরে পাঠাবেই বা কাকে দিয়ে? একবার ভাবলো নিজেই গিয়ে উপস্থিত হবে জনের অফিসে, কিন্তু টুস্কিকে কি বলবে? আর ভাবতেই শরীর শিউরে ওঠে, কাছাকাছি কোথাও যদি চণ্ডীবক্সির দল থাকে। সে ভাবতো, আহা, এই সময় একবার কায়েতদার দেখা পেলে সব দুশ্চিন্তার ভার তার হাতে সঁপে দিয়ে সে নিশ্চিন্ত হতে পারত। কিন্তু কোথায় কায়েতদা? আর যদি বা কলকাতায় ফিরে আসে, তবু তার দেখা পাওয়ার উপায় কি? তখন ভাবে, যেমন চলছে চলুক, দেখা যাক কি হয়। ৩-৪ বার সদ্য মৃত্যুর কবল থেকে বেঁচে গিয়ে ঘটনাচক্রে অভাবিত গতিবিধির উপরে তার বিশ্বাস বেড়ে গিয়েছিল। এখানকার জীবন রেশমির মন্দ লাগে না। এত অনিশ্চয়তার মধ্যেও কেমন একটা আরাম ও স্বাচ্ছন্দ্য অনুভব করে সে। মনে পড়ে তার মদনাবাটির জীবন, মনে পড়ে কলকাতার সাহেবপাড়ার জীবন। সেসব জায়গায় ছিল নিত্য নতুন অভিজ্ঞতার প্রেরণা, মনটাকে রেখেছিল চঞ্চল করে, কখনো থিততে দেয়নি। পৃষ্ঠা ৩৩২। সেসব জায়গায় ছিল সে ঝর্ণা, এখানে হয়েছে নিভৃত একটি পল্লল। এতদিন ছিল সে গুণ পড়ানো ধনুক, একটু আঘাতেই শিরা উপশিরায় টঙ্কার উঠত। আজ ঘটনার হস্ত খুলে দিয়েছে গুণ, নীরবে নিস্তেজে আরামে পড়ে রয়েছে সে। সকালবেলা উঠে টুস্কির সঙ্গে গিয়ে সে গঙ্গায় স্নান করে আসে, তারপরে সারাদিন তার সঙ্গে মিলে বাড়ির কাজকর্ম করে। টুস্কি বলে, আবার তুমি এলে কেন সৌরভী? রেশমি বলে, চুপ করে কি বসে থাকা যায়? হাতে পায়ে যে মরচে ধরে যাবে। না ভাই, তুমি কষ্ট করো না, কতটুকুই বা কাজ। এতটুকু কাজে আর কষ্ট কোথায়? উত্তর দেয় রেশমি। না না, তুমি দুদিনের জন্য এসেছো, এরপরে বলবে 2 দিনের জন্য গিয়েছিলাম দিদির বাড়িতে, একদণ্ড বসবার সময় পাইনি। তখন কি বলবো তা তো শুনতে যাবে না, তবে ভয় কি? তাছাড়া 2 দিনের জন্য এসেছি, তাই বা কে বলল? মুখে কথা চলে, সঙ্গে সঙ্গে হাত চলে। টুস্কি কিছুতেই কাজ করতে দেবে না, রেশমি কাজ করবেই। গৃহকার্যে মেয়েরা ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পায়, তাই নিতান্ত শ্রমসাধ্য হলেও তারা নিরস্ত হতে চায় না। দুপুরে খাওয়ার পরে দুজনে সেলাই করতে বসে। টুস্কি বলে, তুমি এমন সুন্দর সেলাই করতে শিখলে কোথায়? এসব তো দেশি নকশা নয়। টুস্কি ধরেছে ঠিক। রেশমি বিদেশি ফুল, বিদেশি নকশা তোলা শিখেছিল মদনাবাটি থাকতে মিসেস কেরির কাছে। সে কথা তো বলা যায় না, বলে দেশি কে বিদেশি কে জানে, যা মনে আসে তুলে যাই। অপরাহ্নে একবার দুজনে যায় গঙ্গার ঘাটে, কত লোকের ভিড়। কেউ স্নান করছে, কেউ কাপড় কাচ্ছে, কেউ সন্ধাননিক করছে, আর কেউ কেউ বা শুধুই ঘুরে বেড়াচ্ছে। ঘাটে কত রকমের নৌকা, কোনোটা বোঝাই হচ্ছে, কোনটা খালাস হচ্ছে, কোনটা খালি। উজান ভাটিতে নৌকার যাতায়াতের আর অন্ত নেই। তীরে আর জলে, লোকে আর নৌকায় এ চিরন্তন মেলা। পৃষ্ঠা ৩৩৩। কিছুক্ষণ পরে ওপার যখন ঝাপসা হয়ে আসে, আকাশের আলো যখন ঝিমিয়ে আসে, দুজনে চলে যায় মদনমোহনের মন্দিরে আরতি দেখতে। যেদিন কোনো কারণে টুস্কির সঙ্গে আসতে পারে না, ও একাই আসে গঙ্গার ধারে। একা যাবো তো দিদি? যাও না ভাই, ভয় নেই। ভয় নেই জানি, তবু একবার জিজ্ঞাসা করতে হয়। টুস্কি বলে, তাড়াতাড়ি ফিরে এসো, তারপরে দুজনে মদনমোহনের বাড়িতে যাব, ততক্ষণে আমার কাজটুকু হয়ে যাবে। রাতের বেলা দুজনে পাশাপাশি শুয়ে গা ভাচিয়ে জীবন কথা বলে যায়। দুজনেই বোঝে অপর পক্ষ কিছু চাপছে, কিন্তু খুঁটিয়ে জিজ্ঞাসা করতে সাহস হয় না, নিজেও তো কিছু চেপে যাচ্ছে। তারপর কখন একই ঘুমের প্রলেপে দুজনের চৈতন্য যায় তলিয়ে, এমনি ভাবে চলে ওদের জীবন। একদিন হঠাৎ দুজনে চমকে ওঠে একসঙ্গে। বিকেলে গঙ্গায় যাওয়ার আগে আয়নার সম্মুখে দাঁড়িয়ে রেশমি চুল বাঁধছিল। টুস্কির ঘরে বড় মাপের একখানি আয়না ছিল। এমন সময় তার মধ্যে ভেসে উঠল আরেকখানি মুখ, দুখানি মুখ অবিকল এক ছাঁচে ঢালা। দুজনে একসঙ্গে চমকে ওঠে। চমকটুকু ধরা পড়ে স্বচ্ছ কাছে, সেটুকুর ভঙ্গি অবধি এক ছাঁচের। এক মুহূর্ত কেউ কথা বলতে পারে না। অবশেষে রেশমি বলে, চমকে উঠলে কেন টুস্কি দিদি? তুমিও তো চমকালে সৌরভী। তারপরে টুস্কি বলে, আমার ঝি রাধারানী তোমাকে দেখে এমনি চমকে উঠেছিল, শুধিয়েছিল, মেয়েটি তোমার কে হয় দিদি? আমি বললাম বোন।
সে হেসে বলল, আমি দেখেই বুঝেছি, মুখ ঠিক একরকম। রেশমি বলে, কথাটা আমাকেও সে বলেছে, কিন্তু আজকের আগে বুঝতে পারিনি তোমার মুখের সঙ্গে আমার কত মিল। তারপরে বলে, ছায়া দেখে হঠাৎ মনে হলো আমার দিদি যেন পাশে এসে দাঁড়ালো। পৃষ্ঠা 334। তোমার কি দিদি ছিল? শুনেছি ছিল, মনে পড়ে না। আমার জ্ঞান হওয়ার আগে মারা গিয়েছিল। দিদিমাকে বলতে শুনেছি দুজনের চেহারায় নাকি খুব মিল ছিল। হঠাৎ মনে হলো সেই অশরীরী এসে ছায়া নিক্ষেপ করেছে আয়নায়। টুস্কি যেন কি বলতে চায়, কি বলবে ভেবে পায় না। রেশমি যেন কি মনে করতে চায়, কি কিছু মনে আসে না তার। দুজনেরই মনের তলার স্মৃতির অগোচরে কি যেন একটা রহস্য চাপা আছে, আছে সুনিশ্চিত, তবু মনে পড়তে চায় না। জলের নিচে পড়ে আছে বিচিত্র উপল খণ্ড। হাত যতই বাড়িয়ে দেওয়া যায় নাগালের বাইরে থেকেই যায়। ওই আর একটুখানি বাড়ালেই পাওয়া যাবে, না তবু ধরা দেয় না হাতে, অথচ ওই যে ঝলমল করছে। সেদিন দুজনে পাশাপাশি শুয়ে স্মৃতির সুড়ঙ্গ পথে ঢুকে পড়ল, দুজনেই বিম্ববতীর রহস্য সন্ধানের নীরব অভিযাত্রী। দুজনেই নীরবে ভাবে, আহা, ও যদি আমার বোন হতো। পৃষ্ঠা 334, অধ্যায় 5, পুলিশের পরোয়ানা। মতি রায় যেমন ধনবান তেমনি বুদ্ধিমান, কখনো কখনো দুই গুণ একসঙ্গে দেখা যায়। রেশমি হরণের ব্যাপারটাকে সে গড়ে পিটে নিজের সুবিধা মতো তৈরি করে নিল। তার পক্ষে নারী দুর্লভ নয়, রেশমির মতো সামান্য একটা নারীর অভাব অনায়াসে পূরণ করে নিতে পারত। কিন্তু সেজন্য নয়, অন্য কারণে রেশমির উদ্ধার আবশ্যক। তার অভীষ্ট শিকার পালিয়েছে বা অন্য কেউ ছিনিয়ে নিয়েছে, এ তার সামাজিক মর্যাদার পক্ষে হানিকর। ইতিমধ্যেই তার জ্ঞাতি ভ্রাতা শরিক মাধব রায় ঘটনাকে ফলাও করে প্রচার করতে লেগে গিয়েছে। তাদের লোকে বলে বেড়াচ্ছে, আমাদের আয়ান ঘোষের এবারে বড় বিপদ, সাধের রাধিকাকে কলির কেষ্ট হরণ করে নিয়ে গিয়েছে। আয়ান ঘোষ এখন গলায় দেবার মতো দড়ি কলসি খুঁজছে। মাধব রায়ের লোকে শুধু তিলকে তাল করে রটিয়ে ক্ষান্ত হলো না, ঘটনার তাল রক্ষাতেও মনোযোগ দিল। একদিন সকালবেলা মতি রায়ের বৈঠকখানার সম্মুখে দড়ি ও কলসি আবিষ্কৃত হলো। কলসির গায়ে আলকাতরায় লেখা, এই যে আমরা এসেছি, এবারে চলো তোমাকে নিয়ে গঙ্গায় যাই। পৃষ্ঠা 335। মতি রায় শ্রীরামপুরে লোক পাঠিয়ে খবর দিল, হ্যাঁ, সেখানে কেরি, টমাস, ওয়ার্ড, মাসম্যান, ফেলিক্স নামে একজন পাদ্রী আছে, আর আছে জন, সঙ্গে রামরাম বসু। এবারে মতি রায় মামলা সাজাতে লেগে গেল। সে বুঝল কেরি ও টমাসকে আসামি করা চলবে না। তারা অনেক দিন এদেশে আছে, কলকাতার শ্বেতাঙ্গ সমাজে তারা পরিচিত। তাদের আসামি করলে সমর্থন পাওয়া যাবে না, তাই তাদের নাম বাদ দেওয়া হলো। জনের নামও ওই কারণে বাদ পড়ল। রাম বসু বাঙালি, সামান্য লোক। সে যে মতি রায়ের বিরুদ্ধতা করেছে এ কথা স্বীকার করায় লজ্জা আছে, তাই রাম বসুও আসামি শ্রেণীভুক্ত হলো না। আসামি দাঁড় করানো হলো ওয়ার্ড ও মাসম্যানকে, আর তাদের কল্পিত পাইকদের। আসামির নাম স্থির হলে ঘটনা স্থির হতে বিলম্ব হলো না। চণ্ডীবক্সী রেশমি আর দিদিমাকে নিয়ে গঙ্গা স্নানে এসেছিল। এমন সময়ে গঙ্গার ঘাট থেকে পাইক বরকন্দাজের সহায়তায় মাসম্যান আর ওয়ার্ড সাহেব মেয়েটিকে নিয়ে নৌকাযোগে পালিয়ে যায়। ঘটনার সাক্ষীর অভাব নেই, একঘাট লোক ব্যাপারটা দেখেছে। বলা বাহুল্য, সাক্ষী বলে যাদের উল্লেখ করা হলো তারা সবাই মতি রায়ের নিজ লোক। ঘটনা এভাবে সাজিয়ে নিয়ে মতি রায়ের দেওয়ান রতন সরকার অভিযোগকারী চণ্ডীবক্সীকে নিয়ে কলকাতায় পুলিশ সুপারিনটেন্ডেন্ট স্পোকার সাহেবের কুঠিতে গিয়ে উপস্থিত হলো। রতন সরকার সাহেবকে বুঝিয়ে দিল যে চণ্ডীবক্সীকেই অভিযোগকারী বলে ধরতে হবে, কারণ অপহৃতা বালিকার দিদিমা বরদানসীন জেনানা। সমস্ত অবস্থা নিবেদন করে সে প্রার্থনা করল যে সাহেবদের গ্রেপ্তারের জন্য এবং মেয়েটির উদ্ধারের জন্য পরোয়ানা বের করতে এখনই আজ্ঞা হোক। তারপর সে আরও বলল যে হুজুর, আমার মতি রায় বাবুজি হিন্দু সমাজের প্রধান, তার কর্তব্য হিন্দুদের ধর্ম রক্ষা ও প্রাণ রক্ষা করা, তাই তিনি অভিযোগকারীকে নিয়ে আপনার কাছে আসতে বললেন। এখন অভিযোগকারীর পেছনে মতি রায় থাকাতে অভিযোগের গুরুত্ব শতগুণ বেড়ে গেল। পৃষ্ঠা 336। অভিযোগকারী সামান্য লোক হলে আর আসামি শ্বেতাঙ্গ হলে কি ফল হতো কে জানে।
হয়তো উল্টো ফল হতো। স্পোকার বলল, মাসম্যান আর ওয়ার্ডকে তো কোম্পানির মূল্যকে আসতে নিষেধ করে দেওয়া হয়েছে। সুযোগ বুঝে রতন সরকার বলল, তবেই দেখুন হুজুর, পাদ্রীদের সাহস কত বেড়ে উঠেছে। সাহেব অর্ধব্যক্ত গর্জন করল, হুম। তাও আবার দিনের বেলায়। সাহেব পুনরায় গর্জন করল, হুম। রতন সরকার আশ্বাস পেয়ে বলল, তাও কিনা আবার হোলি মাদার গ্যাঞ্জেসে রিলিজিয়াস বেদিং এর সময়ে। সাহেব মুখের চুরুট রেখে দিয়ে বলল, মতিবাবুজিকে আমার সম্ভাষণ জানিয়ে বলো যে আমি যত শীঘ্র সম্ভব ব্যবস্থা অবলম্বন করছি। রতন সরকার সেলাম করে বিদায় নিল। এতক্ষণ চণ্ডীবক্সী নীরবে দাঁড়িয়ে মতি রায়ের প্রভাব প্রত্যক্ষ করে ক্রমেই অধিকতর বিস্মিত হচ্ছিল। সে বুঝে নিল যে সাহেব সত্য ও ঘটনাক্রম মতি রায়ের হাত ধরা। রতন সরকার আগের দিনে এসে স্পোকারকে অনেক টাকা খাইয়ে গিয়েছিল। মতি রায় চারদিক রক্ষা করে অগ্রসর হতে চান। সে জানত যে অভিযোগকারীদের নিজের হাতের মধ্যে রাখা দরকার, নতুবা তারা বিগড়ে বসলে সব মাটি হয়ে যাওয়ার আশঙ্কা। বাসস্থানের সুবিধা করে দিচ্ছি অজুহাতে মতি রায় চণ্ডীবক্সী ও মোক্ষদাকে নিজের একটা বাড়িতে এনে তুলল। কার্যত তারা নজরবন্দি হয়ে পড়ল। গতিক মন্দ দেখে মৃত্যুঞ্জয় আগেই সরে পড়েছিল। সেদিন বিকালবেলায় গঙ্গার ধারে রেশমি একা গিয়েছিল। হাতের কাজটুকু সেরে নিয়ে অজুহাতে টুস্কি বাড়িতে ছিল। সে বলল, সৌরভী, তুমি ঘুরে এসো, এই তো এখানে, ভয় কি? রেশমি বলল, ভয় আবার কি? তাহলে যাও, শিগগির করে ফিরে এসো। রেশমি বসে বসে গঙ্গায় নৌকো যাতায়াত দেখছিল, যেমন নিত্য দেখে থাকে। পৃষ্ঠা 337। এমন সময় রাস্তার উপরে ঢোলের শব্দ শুনে ফিরে তাকালো। দেখলো যে জন কয়েক কোম্পানির পুলিশ, সঙ্গে একটা ঢুলি, আর পিছনে জুটে গিয়েছে একদল লোক। ঢুলিটা মাঝে মাঝে ঢোল বাড়ি দিচ্ছে আর তারপরে কি যেন আউড়ে যাচ্ছে। রেশমি আবার গঙ্গার দিকে মন দিল, কিন্তু কানের খানিকটা মনোযোগ পড়ে রইল পেছনের দিকে। হঠাৎ কানে এলো তার নামটা। সে কান খাড়া করে উঠল। এবারে সবটা শুনতে পেল। ঢুলির আবৃত্তি শুনে তার মুখ শুকিয়ে গেল, হাত পা কাঁপতে লাগলো। মনে হলো কাছাকাছি সমস্ত লোক সন্দেহের সঙ্গে তার দিকেই তাকাচ্ছে। কি করা উচিত সে স্থির করতে পারল না। ঢুলিরা একটু দূরে যেতেই সে উঠে পড়ল। প্রথমে কিছুটা ধীর পদে চলে অবশেষে প্রায় ছুটতে ছুটতে বাড়িতে এসে পৌঁছলো। তখনও সে হাঁপাচ্ছিল। টুস্কি শুধালো, হাঁপাচ্ছ কেন ভাই? একটা ষাঁড়ে তাড়া করেছিল। যা বলেছ ভাই, মহারাজ নবকেষ্টর বৃষৎসর্গের ষাঁড়গুলোর জ্বালায় কলকাতার পথে ঘাটে চলা কঠিন হয়ে পড়েছে। তারপরে বলল, মদনমোহনতলায় যাবে না? আরতির সময় হলো যে। রেশমি বলল, আমার শরীরটা ভালো নেই, তুমি একাই যাও। রাতে সে ভালো করে খেলো না। তন্দ্রার মধ্যে কেবলই ঢোলের শব্দের সঙ্গে শুনতে পায়, রেশমি নামে একটা মেয়েকে উদ্ধার করে দিতে পারলে 500 সিক্কা টাকা বকশিস। স্বপ্নের মধ্যে দেখে তাকে যেন বেঁধে নিয়ে চলেছে। আগে আগে মতি রায়, পিছে পিছে চণ্ডীবক্সী, দূরে জ্বলছে চিতার আগুন। আর জেগে উঠলে রাস্তার প্রত্যেক পদধ্বনিকে নিদারুণ অর্থপূর্ণ বলে মনে হয়। এইভাবে স্বপ্ন, তন্দ্রা ও জাগরণের টানা হ্যাচড়ায় তার রাত্রির প্রহরগুলো কাটে। সে এক সময়ে নিজের অগোচরে বলে ওঠে, মদনমোহন, রক্ষা করো আমাকে। অনেককাল পরে দেবতার নাম উচ্চারণ করবার সঙ্গে সঙ্গে তার দুই চোখে নামলো অতর্কিত জলের ধারা। রাতটা কেটে যায়। পৃষ্ঠা 338, অধ্যায় 6, মতি রায়ের জাল নিক্ষেপ। পরদিন ভোরবেলা অন্ধকার থাকতে রেশমি ও টুস্কি নিয়মিত সময়ে গঙ্গা স্নান করে এলো। অন্যদিন তারপরে কিছুক্ষণ সংসারের কাজ করে দুজনে বাজারে যেত। আজ টুস্কিকে একাকী যেতে হলো। রেশমি কিছুতেই গেল না, বলল শরীরটা তেমন ভালো নেই। বিকালবেলায় দুজনে কিছুক্ষণের জন্য গঙ্গার ঘাটে গিয়ে বসত। রেশমি ওই শরীর খারাপের অজুহাতে গেল না দেখে টুস্কিও গেল না। অবশ্য সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এলে নিয়মিত দুজনে মদনমোহন তলায় গেল। সেখানে গিয়ে অন্য দিনের মতো রেশমি আরতি দর্শনে মন দিতে পারল না। ভিড়ের মধ্যে মিশে গিয়ে নীরবে দাঁড়িয়ে রইল। তার সারাদিনের শঙ্কিত ভাব টুস্কির চোখ এড়ালো না। বাড়ি ফিরে এসে জিজ্ঞাসা করল, সৌরভী, সত্যি করে বলো তো ব্যাপার কি? আজ সারাদিন অমন মনমরা হয়ে আছো কেন? রেশমি বলল, এখন থাক, শোবার পরে বলবো। যথাসময়ে শয্যায় এসে টুস্কি শুধালো, এবারে বলো তো বোন, কি হয়েছে?
রেশমি পুলিশের ঢোল শহরতের সংবাদটা চেপে গেল, কারণ সেটা প্রকাশ করতে গেলে অনেক কথা প্রকাশ করতে হয়। নিজের প্রকৃত পরিচয় দিতে সে নারাজ, অথচ টুস্কিকে তার ভয়ের অংশ না দিলেই বা চলে কি করে। তাই খানিকটা হাতে রেখে বলল, দিদি, কালকে বিকেলে যখন গঙ্গার ঘাটে বসেছিলাম তাদের একজনকে দেখলাম। টুস্কি শুধালো, কাদের একজনকে? সেই যারা আমাকে চুরি করে এনেছিল। বলো কি? তারপরে শুধায়, সে লোকটা কি তোমাকে দেখেছিল? আমি ভিড়ের মধ্যে ছিলাম, দেখেনি বলেই মনে হয়, কিন্তু লোকটা এখনো কাছেই ঘোরাফেরা করছে, তাই ঠিক করেছি দিনের বেলায় আর বের হব না। পৃষ্ঠা 339। তখন টুস্কি বলল, এখান থেকে চোরে তোমাকে ধরে নিয়ে যেতে পারবে না। কেন? কেন কি? এ যে কোম্পানির রাজত্ব, ধরা পড়লে তার ঘাড়ে কি মাথা থাকবে নাকি? রেশমি মুখে বলে, যাক, তবে ভয় নেই। কিন্তু মনে মনে ভয় কিছুমাত্র কমে না, কেননা কোম্পানির পুলিশকেই তো সে দেখেছে ঢোল শহরতে তার সন্ধান করতে। টুস্কি বলে, তবু না হয় কিছুদিন দিনের বেলায় নাই বের হলে। আমিও তাই স্থির করেছি দিদি, সকালবেলায় অন্ধকার থাকতে গঙ্গা স্নান সেরে আসব, আর সন্ধ্যার অন্ধকারে মদনমোহনের বাড়িতে গিয়ে আরতি দেখে আসব। তারপরে শুধায়, আচ্ছা দিদি, মতি রায় লোকটাকে? চমকে ওঠে টুস্কি, বলে, মতি রায়ের নাম জানলে কি করে? রেশমি বলে, আগে লোকটার পরিচয় দাও, তারপরে সে কথা বলছি। মতি রায় এ পাড়ার মস্ত জমিদার, তার জন্য পাড়ার ঝি বউয়ের আত্মসম্মান নিয়ে বসবাস করা কঠিন। সরলা রেশমি শুধায়, কোম্পানির রাজত্বেও কি এমন সম্ভব? টাকায় কি অসম্ভব বলো? পুলিশ ম্যাজিস্ট্রেট সব মতি রায়ের মুঠোর মধ্যে। মতি রায়ের পরিচয় শুনে রেশমির রক্ত জমে যাওয়ার উপক্রম হলো, সে চুপ করে থাকে। এবারে টুস্কি বলে, কিন্তু তার পরিচয় তোমার হঠাৎ দরকার পড়লো কেন? রেশমি বলে, ওরা যখন আমাকে চুরি করে আনছিল আমি ঘুমিয়ে পড়েছি মনে করে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। কি কথা? মতি রায়ের বাগান বাড়িতে নিয়ে যাবে বলেই ওরা আমাকে নিয়ে আসছে। টুস্কি সংক্ষেপে বলল, সর্বনাশ। পৃষ্ঠা 340। সর্বনাশ তো মতি রায়ের, বলে রেশমি। কিরকম? আমি তো পালিয়েছি। আরে ওর যে পুলিশের সঙ্গে যোগাযোগ। হোক না যোগাযোগ, আমি তো আছি তোমার বাড়ির মধ্যে, খবর রাখবে কে? খবর রাখাই যে পুলিশের কাজ। পুলিশ কি বাড়ির মধ্যে থেকে ধরে নিয়ে যাবে? না, সে কাজটা করবে মতি রায়ের পাইকেরা। আর পুলিশে দেখবে কেউ যেন তাদের বাধা না দেয়। তবে কোম্পানির পুলিশে আর নবাবের পুলিশে তফাৎ কি হলো? নবাবের পুলিশ নিজেরা টেনে নিয়ে যেত, এরা সেটুকু করে না। তবে বলো যে রাজত্ব কোম্পানির নয়, মতি রায়ের। টুস্কি বলে, রাজত্ব চিরকালই তাদের। কাদের? যাদের টাকা আছে। এরপর আর তর্ক সম্ভব নয়, তাই প্রসঙ্গ পাল্টিয়ে নিয়ে রেশমি শুরু করে, কিন্তু খুব সন্তর্পণে। আচ্ছা দিদি, কালকে ঘাটে লোকে বলাবলি করছিল যে কোম্পানির পুলিশ নাকি কাকে খুঁজে পাওয়ার জন্য ঢোল শহরত দিচ্ছে। উদাসীনভাবে টুস্কি বলে, এমন তো প্রায়ই দিয়ে থাকে। তুমি কিছু শোনোনি? কত আর শুনবো, ওসব আমাদের গা সওয়া হয়ে গিয়েছে। রেশমি নিশ্চিন্ত হয়, অন্তত তার প্রকৃত নামটা টুস্কির কানে পৌঁছয়নি। কিন্তু তখনই দ্বিগুণ ভয় জাগিয়ে তোলে মতি রায়ের প্রকৃত পরিচয়। পুলিশের সঙ্গে তার যোগাযোগের সংবাদ শুনে এবারে মনে হলো খুব সম্ভব মতি রায়ের হাতে সমর্পণ করবার উদ্দেশ্যেই পুলিশের লোকে তার সন্ধান করছে। সে দেখলো টুস্কি ঘুমিয়ে পড়েছে। তারও ইচ্ছা ঘুম আসে, ঘুম এলে আপাত দুশ্চিন্তা থেকে বাঁচা যায়, কিন্তু ঘুম আর আসে না। পৃষ্ঠা 341। টুস্কি নেহাত মিথ্যা বলেনি। মতি রায়ের অসীম প্রতাপ, পুলিশের সঙ্গে যোগাযোগে সে প্রতাপ রাজকীয় সর্বশক্তিমত্তায় পৌঁছেছিল। পুলিশ যার বশংবদ, নাম তার যাই হোক, কার্যত সে রাজা ছাড়া আর কি। কিন্তু পুলিশের সঙ্গে ঘনিষ্ঠতা থাকাতেই মতি রায় জানত পুলিশের দৌড়। পুলিশে মেয়েটিকে খুঁজে এনে তার হাতে দেবে এমন ভরসা তার ছিল না। তবু সে পুলিশে খবর দিয়েছিল, তার বিশেষ কারণ আছে। সে জানত যে ব্যাপারটার মধ্যে কয়েকজন শ্বেতাঙ্গ জড়িত আছে। এখন ব্যাপারটা পুলিশের কানে উঠেছে জানলে পুলিশের সন্দেহভাজন পাদ্রীরা সতর্ক হয়ে যাবে, মেয়েটিকে উদ্ধার করতে আর চেষ্টা করবে না। এই ভরসাতেই মতি রায় গিয়েছিল পুলিশের কাছে। সে বুঝে নিয়েছিল যে এবারে পাদ্রীদের আক্রমণের আশঙ্কা আর নেই। ওইটুকু আশা করেছিল সে পুলিশের কাছে।
নতুবা পুলিশের অপদার্থতা সম্বন্ধে তার কোনো মোহ থাকবার কথা নয়। পুলিশের বড় সাহেবের মুখের ওপর দুই বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে যে সে জীবন যাপন করে, মেয়েটিকে খুঁজে বার করবার ভার নিল সে নিজে। যে 4 জন পাইকার 8 জন মাঝি রেশমি হরণ করে আনতে গিয়েছিল, তাদের ডাকিয়ে মতি রায় বলল, তোরা তো দেখেছিলি মেয়েটিকে? সকলেই স্বীকার করলো, দেখেছি বই কি কর্তা। এখন দেখলে চিনতে পারবি? তার পারবো না, কর্তা যে কি বলেন। তখন মতি রায় ঢালাও হুকুম দিল, তবে তোরা মেয়েটাকে খুঁজে বার কর, যেখানে পাবি সোজা নিয়ে যাবি কাশীপুরের বাগান বাড়িতে। তাদের ইতস্তত ভাব লক্ষ্য করে বলল, না না, থানা পুলিশের ভয় তোদের করতে হবে না, সেসব আমি ঠিক করে রেখেছি। তারপর তাদের উৎসাহের মূলে জল সিঞ্চন করে বলল, মেয়েটাকে খুঁজে আনতে পারলে 100 টাকা বকশিস পাবি। তারা মস্ত সেলাম বাজিয়ে প্রস্থান করল। সত্য বলতে কি, তারা এখন রেশমিকে দেখলে চিনতে পারত কিনা সন্দেহ। রাত্রির অন্ধকারে তাকে দেখেছিল, কিন্তু তারা ভাবল অত খুঁটিয়ে বিচার করতে গেলে নগদ 100 টাকা বকশিস পাওয়া সম্ভব হয় না। তারা স্থির করলো ওই বয়সের মেয়ে পেলেই নিয়ে হাজির করবে বাগান বাড়িতে। তারপরে সেই ছুরি রেশমি কি সাদা সুতো বিচার করবে বক্সি মশাই। পৃষ্ঠা 342। বিশল্যকরণে যদি খুঁজে না পাওয়া যায়, গন্ধমার্ধন নিয়ে যেতে বাধা কি? মতি রায় চণ্ডী বক্সিকে প্রহরাধীনে বাগান বাড়িতে রেখে দিয়েছিল, বলে দিয়েছিল আমার লোকে মেয়ে খুঁজে নিয়ে আসবে, তুমি শনাক্ত করবে তাদের মধ্যে কোনটি তোমাদের মেয়ে। চণ্ডীকে স্বীকার করতে হয়েছিল, কারণ সেই কয়দিনই বুঝেছে যে সে এখন নজরবন্দি। অস্বীকার করলে কি হবে সে বিষয়ে তার কোনো ভ্রান্ত ধারণা ছিল না। মতি রায়ের লোকের উপদ্রবে পাড়ায় কচি বয়সের ঝি বউয়ের পথে ঘাটে বের হওয়া অসম্ভব হয়ে পড়ল। এমন না করে মতি রায়ের উপায় ছিল না। সেকালে কামিনী কাঞ্চনের তৌল্যে কৌলিন্য বিচার হতো। মহারাজা নবকৃষ্ণ বাহাদুর মাতৃশ্রাদ্ধে 9 লক্ষ টাকা খরচ করেছিলেন। সে কেবল মাতৃভক্তির প্রেরণায় নিশ্চয় নয়, ওটা ছিল তখনকার দিনে ধনের বিজ্ঞাপন। তেমনি বিজ্ঞাপনের আরেকটা উপায় ছিল রক্ষিতার সংখ্যা ও কদর। ওর মধ্যে গোপনীয়তা কিছু ছিল না। অপ্রকাশ্যের প্রকাশ্যে যাচাই করে ধনীর মর্যাদা স্থির হতো। মতি রায়ের কামিনী কাঞ্চনের যুগল অশ্ববাহিত রথ হঠাৎ হোঁচট খেল রেশমি হরণ ব্যাপারে। ছিটকে পড়ল মতি রায় পথের ওপরে। গায়ে এসে লাগলো নিন্দার কর্দম। সেদিন সকালে দেউড়ির সামনে দড়ি ও কলসি দেখে মতি রায় বুঝল যে এ হচ্ছে মাধব রায়ের লোকের কাজ। তখনই সে লোক দিয়ে দড়ি কলসি জলে ভাসিয়ে দিল। কিন্তু সংসারে তো দড়ি কলসি একটি মাত্র নয়। প্রতিদিন সকালে ওই দুটি বস্তু একযোগে তার দেউড়িতে আবিষ্কৃত হতে লাগলো। একদিন সকালে মাধব রায়ের দগ্ধের দড়ি কলসি রাখতে দেখে মতি রায়ের লোকেরা তাদের মাথা ন্যাড়া করে খেদিয়ে দিল। বিকালবেলায় মাধব রায়ের দল সং বের করলো। একটা লোককে মতি রায়ের মতো সাজিয়েছে, তার গলায় দড়ি কলসি বাঁধা, আর সকলে খোল করতাল বাজিয়ে কীর্তন করতে করতে লোকটাকে নিয়ে চলেছে গঙ্গায়। সঙ্গের দল মতি রায়ের দেউড়ির সম্মুখে আসতেই তার লোকজন লাঠি সোঁটা নিয়ে পড়ল সঙ্গের দলের ওপরে। দুই পক্ষে অনেকগুলো মাথা ফাটল। এরকম নিত্য নূতন উপদ্রবে পাড়ার শান্তি পাড়া ত্যাগ করল, কিন্তু কারো আপত্তি করবার উপায় নেই। শান্তিকামী লোক দুই পক্ষের লাঠির লক্ষ্য। পৃষ্ঠা 343। ওদিকে বাগান বাড়িতে নূতন করে রং আর সাজসজ্জা শুরু হয়ে গেল। মতি রায়ের ইচ্ছা রেশমিকে পেলে জাঁক জমকের সঙ্গে নাচ গানের ব্যবস্থা করবে, যাতে সবাই জানতে পারে যে মতি রায়ের সম্মান পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু রেশমি কোথায়? মতি রায়ের পাইকেরা যে মেয়েকেই ধরে আনে, চণ্ডী বলে, না, এ আমাদের মেয়ে নয়। অবশেষে পাইকেরা গেল চণ্ডীর উপরে চোটে। তারা বলল, বক্সিমশাই, অত বাজবিচার কাজ কি? যে কোনো একটা মেয়েকে তোমাদের মেয়ে বলে স্বীকার করে নাও না। তারা বলল, তোমাদের মেয়েরও জাত বাঁচুক, আমরাও ইনাম পাই। চণ্ডী জিভ কেটে বলল, কি সর্বনাশ, আমার মুখে মিথ্যে বের হবে না। সংসারের অষ্টমাশ্চর্যের একটি হচ্ছে এই যে সময় বিশেষে অত্যন্ত মিথ্যাবাদী লোকের মুখেও একটি মিথ্যা বের হতে চায় না। পাইকরা গিয়ে মতি রায়কে বলল, হুজুর, বক্সিমশাই বড় সোজা লোক নয়। কেন? নিজেদের মেয়ের জাত বাঁচাবার আশায় মেয়ে শনাক্ত করতে চাইছে না, নইলে আমাদের চেষ্টার ত্রুটি নেই। মতি রায় গর্জন করে উঠল, কি?
যত বড় মুখ নয় তত বড় কথা। আমার বাগান বাড়িতে গেলে জাত যাবে, লাগাও বক্সিকে 25 ঘা জুতো। পাইকরা সেই মহৎ উদ্দেশ্যে এসে দেখলো বক্সি কখন সরে পড়েছে। তারা ভাবলো ভালোই হলো, এবারে যে কোনো একটা মেয়েকে সবাই হলপ করে রেশমি বলে চালিয়ে দেবে। এদিকে টুস্কি আর রেশমির দিনের বেলাটা কোনো রকমে বাড়ির মধ্যে লুকিয়ে থেকে চলে যায়, কিন্তু রাতটা আর যেতে চায় না। নিত্য নূতন নূতন উপদ্রবের কথা তাদের কানে আসে, মুখে মুখে পল্লবিত হয়ে মেয়ে ধরার সংবাদ তাদের কাছে পৌঁছয়। রেশমি কাঁদো কাঁদো ভাবে বলে, দিদি, আমার জন্যই লোকের এই সর্বনাশ হচ্ছে। পৃষ্ঠা 344। টুস্কি তাকে সান্ত্বনা দিয়ে বলে, না বোন, তা নয়, এমন সর্বনাশ চিরকাল চলছে, দেখতে দেখতে বুড়ো হয়ে গেলাম। সেদিন অনেক রাত্রে নারী কণ্ঠের করুণ আর্তস্বরে দুজনেরই ঘুম ভেঙে গেল। রেশমি শুধালো, দিদি, ও কি? টুস্কি নিদ্রা জড়িত সুরে বলল, আবার কি? কোন অভাগিনীকে নিয়ে চলেছে মতি রায়ের পাইকেরা। অবুঝ রেশমি বলে, জোর করে? নইলে আর এমন করে কাঁদে? কেউ সাহায্য করবে না? কার ঘাড়ে দুটো মাথা বোন? অসহায় কণ্ঠ পাড়ার নিদ্রা বিদীর্ণ করে সর্বশক্তিমানের দরবারে আবেদন পৌঁছে দেয়। সর্বশক্তিমানের আসন কি উপলক্ষে টলে কেউ জানে না, তিনি যে দুর্গেয়। ক্ষীয়মান আর্তকণ্ঠকে মনে মনে অনুসরণ করে রেশমি ভাবতে থাকে, ওই মেয়েটা তার বদলে বলি প্রদত্ত হতে যাচ্ছে। যাওয়ার কথা তো তারই, সে ভাবে এর কি কোনো প্রতিকার নেই, কিন্তু কি প্রতিকার ভেবে পায় না। সে একবার টুস্কিকে ঠেলা দেয়, টুস্কি ঘুমিয়ে পড়েছে। রেশমির ঘুম আসে না, সে বিনিদ্র জেগে বসে থাকে। শুনছিলেন শ্রী প্রমথনাথ বিশি রচিত কেরি সাহেবের মুন্সি উপন্যাসটির আজকের পর্ব। গ্রন্থ পাঠে নন্দিনী সরকার, শ্রুতিগ্রন্থ নির্মাণে শুক্লা রায়। কোয়ারেন্টিন রিডিংস আপনাদের কেমন লাগছে তা আমাদের জানাতে আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন info.fsdju@gmail.com এই ইমেল আইডিতে।